জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকুল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান, আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সাবির আহমেদ চৌধুরী, সঙ্গে সংযুক্ত থাকবেন গবেষক ও লেখক আলতাফ পারভেজ। আমি স্টুডিওতে আসার কিছুক্ষণ আগে একটি সংবাদ পেলাম, আমাদের এখনও বোধহয় ব্রেকিংয়ে যাচ্ছে, জাস্টিনে যাচ্ছে। সাবেক সিসি নুরুল হুদা আটক হয়েছেন। ডাক্তার জাহিদুর রহমান, আপনিও নিশ্চয়ই খবরটির দিকে চোখ দিয়েছেন, এটা নিয়ে কিছু বলতে চান কিনা? নিশ্চয়ই বলতে চাই। ওনাকে গ্রেফতার করা উচিত ছিল অনেক আগেই। তিনজন সিএসি যারা এই নির্বাচনগুলো করেছে, বিশেষ করে 18 সালের যে ভয়ঙ্কর নির্বাচন হয়েছে, ডাকাতি হয়েছে, রাতের ভোট হয়েছে, সেই মানুষটার বিচারের আওতায় আসা খুবই জরুরি ছিল। আমরা যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে কাজ করেছি, আমি একটা প্রপোজ করেছিলাম, সেটা ফাইনালি হয়তো আসেনি, যে 18 নিয়ে একটা কমিশন হওয়া দরকার, যে একটা দেশকে কীভাবে ধ্বংস করা যায় তথাকথিত নির্বাচনের মাধ্যমে। আজকে বিস্তারিত আলোচনা করবো না, কিন্তু একটা জিনিসের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে, সেটাকে রাদার গুরুত্ব দিতে চাই। আগে বলে রাখছি, আমি মৃত্যুদণ্ড যদি কোনো শাস্তি হয়, জনাব নুরুল হুদার জন্য মৃত্যুদণ্ড ছোট শাস্তি। আই রিপিট, মৃত্যুদণ্ড তার জন্য যথেষ্ট শাস্তি বলে আমি মনে করি না। এই দেশটাকে ধ্বংস শেখ হাসিনা যাদেরকে নিয়ে করেছেন, যারা রোল প্লে করেছে, মানুষকে শেষ করে দিয়েছে, কোটি কোটি মানুষের জীবন শেষ করেছে, তার সহযোগিতারা, তার সেই শাস্তি হতে হবে, যদি শাস্তি থাকে আর কি। কিন্তু একটা ভিডিও আমাদের সামনে এসছে, ওনাকে যখন গ্রেফতার করা হচ্ছে পুলিশের সামনে, তার গলায় জুতার মালা দেওয়া হয়েছে, তাকে জুতো পেটা করা হচ্ছে। এটা অসভ্যতা, এটা বর্বরতা। আমরা আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র, সেখানে বলেছিলাম সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের সমাজ তৈরি করব। একটা মানুষের, উনি ক্রিমিনাল হতে পারেন, মানুষ হওয়ার কারণে উনি কতগুলো রাইটে এন্টাইটেলড। আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 35, ইফ ইটস নট রং, হ্যাঁ 35-এ লেখা আছে, কোনো ব্যক্তিকে কোনোভাবে কোনো অবমাননাকর বা লাঞ্ছনাকর শাস্তি দেওয়া যাবে না, বা তার সাথে সেই রকম আচরণ করা যাবে না। আমি আজকের কথা না, আমি প্রথম দিন থেকে এই জিনিসটা খেয়াল করছি। আদালত প্রাঙ্গণে কিছু আওয়ামী লীগের অভিযুক্ত এবং বিভৎস মানুষ, তারা আওয়ামী লীগের খুব প্রমিনেন্ট লোকজনের চেয়ে অসভ্য বিভৎস মানুষ কম আছে, কিন্তু তাদের সাথে আদালত প্রাঙ্গণে পুলিশের সামনেও হিউমিলিয়েটিং আচরণ হয়েছে। আজকেও পুলিশ প্রেজেন্ট ছিল, এই ঘটনাটা ঘটেছে এতদিন পর। এটাকে আমি খুব স্ট্রংলি কন্ডেম করি। আমরা নুরুল হুদার বিচার চাই, সর্বোচ্চ যে শাস্তি হওয়া সম্ভব। এনাদের যদি শাস্তি না হয়, বাংলাদেশে কিন্তু ভবিষ্যতে চোর, ডাকাত বা 100 মানুষকে যিনি খুন করেছেন, তাকেও শাস্তি দেওয়ার অধিকার এই দেশের কোনো সরকারের থাকবে না, যদি নুরুল হুদাদের বিচার না হয়। কিন্তু আমরা বিচার চাই, এবং আমি ক্যামেরায় বা ভিডিওতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কে কাজগুলো করছে। আমি সরকারের কাছে দাবি জানাই, এইটা একটা ক্রাইম, এই ক্রাইমের জন্য তাকে গ্রেফতার করা হোক, শাস্তির আওতায় আনা হোক, এবং যে পুলিশ সদস্যরা ওখানে প্রেজেন্ট ছিলেন তাদেরও চরম দায়িত্বে অবহেলা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। জি, আজকে যদিও আমাদের আলোচনার বিষয় ছিল একদমই বিশ্ব রাজনীতি, কিন্তু যে খবরটি চোখে আসলো বা চোখের সামনে আসলো, সেটি এড়ানোর আসলে সুযোগ নেই। ডাক্তার জাহেদ, যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছিলাম, যে ইসরায়েল ইরানে হামলা করলো, ইরান পাল্টা হামলা করলো, জবাব দিল, পাল্টাপাল্টি হামলা চলল। গতকাল যুক্তরাষ্ট্র ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা চালালো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এরপর কি হতে যাচ্ছে? আচ্ছা, এখন পর্যন্ত ইরান যেটা রিটালিয়েট করেছে, আমেরিকা যেহেতু তাকে সরাসরি হামলা করেছে, অ্যাপারেন্টলি ইরানের রাইট ছিল টু রিটালিয়েট। আমেরিকা এর আগে ইরান কিন্তু ঘোষণা করেছে যে তারা, আমেরিকা যদি তাদেরকে অ্যাটাক করে, তারা আমেরিকান যেসব প্রেজেন্স আছে, আমেরিকার অনেকগুলো বেস আছে মিডল ইস্টে, তার এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা ব্যাটল গ্রুপ আছে সাগরে, সে যে কোনোটা অ্যাটাক করতে পারে। এবং আমরা একটু স্মরণ করব, আগের টার্মে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন ড্রোন থেকে ইরাকে থাকা অবস্থায় আইআরজিসির চিফ কাসেম সুলাইমানিকে হত্যা করেছিলেন। এটার কথা কিন্তু ট্রাম্প তার স্পিচেও বলেছেন। তখন ইরান
সিম্বলিক 2-3টা অ্যাটাক করেছিল আমেরিকান কিছু বেসে এবং দেখাতে পেরেছে যে ইরান চাইলে হিট করতে পারে, কিন্তু তারা কোনো স্ট্র্যাটেজিক টার্গেটে হিট করেনি, এটা সিম্বলিক ছিল। তো ইরান হিট করতে পারে এবং ইরান প্রস্তুত আছে, কিন্তু আমরা দেখলাম ফার্স্ট স্টেপে ইরান কিন্তু আসলে আমেরিকাকে অ্যাটাক পাল্টা করেনি এখন পর্যন্ত। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা যদি ইরান আসলে ছাড় দিতে পারে, কারণ ইরান নিজে দাবি করছে যে 3টা জায়গায় অ্যাটাক হয়েছে, সেই ঐতিহাসিক অতি আলোচিত GBU-57 বোমা দিয়ে 3টা নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করা হয়েছে, B-2 বিমানগুলো গেছে 7টা, মানে 14টা বোমা এরকম ফেলে আসা হয়েছে বলা হচ্ছে। তো সব কিছুর পরও ইরান দাবি করছে এবং টু সাম এক্সটেন্ট এটা কারেক্টও যে আসলে খুব বেশি ক্ষয়ক্ষতি এখনো হয় নাই। তাই যদি হয়ে থাকে তাহলে ইরান যদি পাল্টা আমেরিকান জায়গাগুলোতে অ্যাটাক না করে তাহলে হয়তো আমেরিকার ফার্দার অ্যাটাক করার প্রবাবিলিটি খানিকটা কমানো যায়। এখানে একটা কথা বলে রাখবো, এই যুদ্ধে কিন্তু সেক্ষেত্রে ইরানের ভেতরে জনগোষ্ঠীকে কিভাবে কি বোঝাবে? তারা আমেরিকাকে পাল্টা না করলে তারা খেয়াল করুন ইসরায়েলে পাল্টা অ্যাটাক করেছে এবং অনেক সাকসেস পেয়েছে এবং অনেক বিস্তারিত আলোচনার সুযোগ যদি থাকে। এবার ইরান একটা অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছে, আজকের অ্যাটাক যদি ঠিক হয়ে থাকে তারা 30টা মিসাইলের মধ্যে 10টা হিট করতে পেরেছে, মানে 1/3 যদি হিট করতে পারে। এর আগ পর্যন্ত এই সাকসেস ছিল 10%। সো এটা যদি হয় এটাও তাদের জন্য একটা বড় অর্জন এবং তারা জনগণ আমার ধারণা জিনিসটা বুঝতে পারবে। তারা যদি ইসরায়েলের উপরে পাল্টা অ্যাটাক করতে থাকে আমার মনে হয় সমস্যা হবে না। তবে জরুরি যে ইরান যদি এখন অ্যাটাক নাও করে আমেরিকা যে আবার করবে না তা না, এটা একটা বড় কারণ আছে। আমি মাত্র যেটা বলে ফেললাম সেটা হলো নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করে আপনি যতটুকু ক্ষয়ক্ষতি করবেন তার চেয়ে এখন নতুন একটা বাস্তবতা, এবারকার এটাকে আমরা যুদ্ধ বলবো না, একটা সংঘর্ষ বলবো, কারণ কোনো দেশ কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। নতুন একটা বাস্তবতা এসে হাজির হয়েছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইলের যে মানে তাদের যে প্রোডাকশন এবং তাদের যে সাকসেস স্টোরি আছে, যারা ইসরায়েলকে যথেষ্ট পরিমাণে হিট করতে পারছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি অ্যাটাক আরও চলবে ইসরায়েলের দিক থেকে, এমনকি আমেরিকার দিক থেকেও। কারণ হচ্ছে এই ব্যালিস্টিক মিসাইলের স্থাপনাগুলো যেখান থেকে লঞ্চ করছে, যেখানে এটা প্রোডাকশন হচ্ছে, সে কারণে আমার মনে হয় অ্যাটাকটা কন্টিনিউ করবে ইরান যত যাই করুক না কেন। সঙ্গে আছেন ডক্টর সাবির আহমেদ চৌধুরী। ডক্টর সাবির আহমেদ চৌধুরী, ইরানের যে 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে সেগুলো আগেই খালি করে ফেলেছে দেশটি যতদূর জানি, এবং কোনো হতাহতও হয়নি। তাহলে যুক্তরাষ্ট্র এই হামলা আসলে কেন চালালো, এতে কি লাভ হলো সেটাও বুঝতে চাইছি। আসলে এই সার্বিক যে পরিস্থিতিটা এটা একটা দীর্ঘ পরিকল্পনার ফল। এখন এখানে আগে আমাদের কিছুটা যেটা বোঝা প্রয়োজন যে এই ধরনের প্রস্তুতি হঠাৎ করে কেন আমেরিকা নিল। আমরা যখন ট্রাম্প দায়িত্ব নিচ্ছিলেন আমরা দেখেছি যে ওনার স্টেটমেন্টগুলো ছিল যে যুদ্ধবিরতি কেন্দ্রিক, বা উনি বলছিলেন যে ইউক্রেনের যে যুদ্ধটা রয়েছে সেখানেও এক ধরনের বিরতি নিয়ে আসবেন, সারা বিশ্বব্যাপী একটা ভিন্ন ব্যবস্থা। আমাদের অনেকের মনেই তখন সন্দেহ ছিল যে ট্রাম্পের যে ধরনের আগ্রাসী নীতি আমরা পূর্বেও দেখেছি এবং আমেরিকান ফরেন পলিসিকে যেভাবে সে গাইড করতে চায় তার কতটা সম্পর্ক থাকবে দায়িত্ব নেওয়ার পরে। তো পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে এখন এখানে তারা মূলত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যেই অস্থিতিশীলতাটা দীর্ঘদিন ধরে বিরাজ করছে, সেখানে একটা জিনিস যদি আমরা খেয়াল করি যে মধ্যপ্রাচ্যের কিন্তু বেশিরভাগ দেশেই রাজতন্ত্র রয়েছে এবং সেই জায়গাটাতে বিভিন্ন স্থাপনা প্রায় 20,000-এরও বেশি সৈন্য কিন্তু আমেরিকা ডিপ্লয় করে রয়েছে। তাদের অনেকগুলো এয়ারবেস রয়েছে, তাদের বেশ কিছু সেখানে কূটনৈতিক কার্যকলাপ তো চলেই। এখন ইরান একটা ভিন্ন ধরনের চরিত্র সে দেখাচ্ছে কিন্তু দীর্ঘদিন ধরেই, বা ঐতিহাসিকভাবেই সে সেটা কিন্তু দেখিয়ে থাকে। এখন এই ধরনের কার্যকলাপ এটা ইউএসএ বা তার অ্যালাই যারা তার একটা থ্রেট মনে করে যে এখান থেকে যদি কেউ কখনো ইন্সপায়ার্ড হয় বা সে যদি কোনো জবাব দিতে চায়, কারণ তাদের তেল সমৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক সক্ষমতা কিন্তু বেশ ভালো, তো সেই জায়গা থেকেই কিন্তু তারা চেয়েছে যে ইরানের সক্ষমতা কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। মূলত এবার তাদের টার্গেটটা ছিল পারমাণবিক যে অস্ত্র সেখানে যাতে তারা সম্পূর্ণ সাকসেসফুলের কাছাকাছি চলে এসছে বলে তারা মনে করে সেই জায়গায় ডেস্ট্রয় করা। এখন এখানে যদিও আমেরিকার ভেতর থেকে জনগণেরও কতটা এই ক্ষেত্রে সাপোর্ট ছিল, বা আমরা দেখেছি যে তুলসী গ্যাবার্ড পর্যন্ত একসময় ততটা এই বিষয়ে সম্পৃক্ততা দেখাতে চাচ্ছিলেন না, কিন্তু এই অ্যাগ্রেসিভ ওয়েতে তারা যেই স্থাপনাগুলোতে আক্রমণ করছে, এখানে পরবর্তী পরিস্থিতিটা কি হতে পারে দেখুন। এখানে এই গতকাল যে পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ হয়েছে, যা আমরা জানি যে এটা যথেষ্ট সিকিউরড জোনে সিকিউরডভাবে এই জিনিসগুলো তৈরি হয়
এবং এই যে ফোর্দোতে যেটা আমরা দেখেছি যে প্রায় 80 মিটার ভূগর্ভে কিন্তু এটার স্থাপনাটা করা। তো সেখানে ইরান খুব স্বাভাবিকভাবেই বলছে যে তাদের আরও দুটো জায়গায় যদিও আক্রমণ হয়েছে, যে তারা বলছে যে না, আমরা আগেই সরঞ্জামগুলো সরিয়েছি এবং আমাদের যেইভাবে এটার অবস্থান সেখানে খুব বড় ধরনের ক্ষতি করা খুবই জটিল বিষয়। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে ইউএসএ যে কোনো একটা ভাবে যে তার নিজের জনগণ, তার বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট এবং তার যে এয়ারবেস সহ সার্বিক পরিস্থিতিটাকে কেন এত ঝুঁকির মধ্যে উনি নিয়ে যাচ্ছেন, এটাই আসলে একটা বড় ধরনের প্রশ্ন। কারণ খুব স্বাভাবিকভাবেই ইরানের তো কখনো ইউএসএর সাথে যুদ্ধ করার সেই সক্ষমতা নেই, যদিও পাওয়ার ইন্ডেক্সে তারা 16তম অবস্থানে রয়েছে এবং ইসরায়েল 15তম অবস্থানে রয়েছে গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স যেটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই রকম যদি চলতে থাকে, ইরান সর্বাত্মক যুদ্ধে ইরানকে ঘায়েল করা প্রায় অসম্ভব। কারণ আমরা জানি যে তার যেই দক্ষিণ পশ্চিম অংশে জাগ্রস পর্বতমালা, কাস্পিয়ান সির কথা জানি, আরেকদিকে পার্সিয়ান সি, গালফ সির কথা জানি। এই সার্বিক পরিস্থিতিতে বিশ্বের কিন্তু খুব কখনোই সে খুব তাকে পরাহত করা সহজ হয়নি। তো এই ক্ষেত্রে কি করা যাবে, তাকে এয়ারবেস থেকে আপনি বিভিন্ন ধরনের আক্রমণ করতে পারবেন। এখন এয়ারবেস থেকে আক্রমণ করে ধ্বংস করা সম্ভব, কিন্তু আপনি যদি একটা গভর্নমেন্টকে পরিপূর্ণ সরাতে চান বা আপনার যেই ক্রিয়াকৌশল সেখানে প্রয়োগ করতে চান, এটা যথেষ্ট না। একই সাথে আমরা দেখছি যে নেতানিয়াহুর বিভিন্ন ধরনের স্টেটমেন্ট এবং ট্রাম্প যা বলতে চাচ্ছেন যে তারা কোনোভাবে উস্কে দিতে চাচ্ছেন ইরানের জনগণকে ভেতর থেকেও। মূল জায়গা হচ্ছে যে আয়াতুল্লাহ খোমেনির যেই ধরনের একটা রিলিজিয়াস লিডারশিপ উনি দীর্ঘদিন ধরে উনি মানে অসম্ভব জনপ্রিয় ইরানে। তো সেই জায়গাটাই কিন্তু আমরা যে রেভলিউশনটা দেখেছিলাম 1979-এ, সেটাও ছিল ইউএস এর বিরুদ্ধে। সেই রেভলিউশন থেকে কিন্তু আয়াতুল্লাহ খোমেনি সম্পূর্ণ একটা শক্ত হাতে ইরানের এই যে কিছুটা এথনিক ডাইভার্সিটি থাকার পরেও সমগ্র ইরানকে এক করে রাখতে পেরেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে আয়াতুল্লাহ খোমেনি যেই কার্ডটা ইউজ করেছেন, যে পশ্চিমা বিশ্বের প্রতি তার একটা বিরাগ ভাজন মনোভাব জনগণের মধ্যে কিন্তু উনি বজায় রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন, যার ফলশ্রুতিতে বাইরে থেকে চেষ্টা করা হলেও আর যখন দেশে এই ধ্বংসশীল অবস্থা দেখবে সেই দেশের জনগণ, সরকারের বিরুদ্ধাচরণ করা এটা খুব স্বাভাবিক কোনো বিষয় হবে না। তা রাশিয়াতে যে ওনাদের ফরেন মিনিস্টার পর্যায়ে যে আলোচনাটা, এখানে মূলত একটা বোঝাপড়ার বিষয় রয়েছে। কারণ রাশিয়া একটা বড় শক্তি, যে তারা যদি কোনো ধরনের, এখন পর্যন্ত তারা কোনো হামলা করেনি, কারণ সেটা তারা ইউএসের উপর হামলা করে এখানে তো একটা বেগ তাদের পেতে হবে, তার ইসরায়েল পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে। কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে যে অচিরেই তারা হয়তো কোনো একটা অ্যাটাক করে বসবে। কারণ প্রতিপক্ষকে যদি আপনি কিছুটা ঘায়েল না করেন, কিছুটা ব্যস্ত না রাখেন, তাহলে সে সমগ্র শক্তি কিন্তু একটা জায়গায় প্রয়োগ করতে পারে। ফলে তারা চাইবে যে ডাইভার্সিফাইড ওয়েতে কিছু অ্যাটাক করে দিতে, যাতে সেগুলোকে মোকাবেলা করার জন্য ইউএসএ তাদের কিছু শক্তি সেই জায়গায় ক্ষয় হয়। এছাড়াও আমরা আরেকটা জিনিস যেখানে দেখছি যে হিজবুল্লাহ বলেন বা হুতি বলেন, হামাস বলেন, এরাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে এসছে। প্রথম দিকে এরা যদিও যুদ্ধে জড়ায়নি, কিন্তু এখন কিন্তু তারা বলছে যে তারা বিভিন্নভাবে কিন্তু এখানে এঙ্গেজ হবে। তো এই এঙ্গেজমেন্টটা যদি হয়ে যায়, সেখানেও কিন্তু এই ইসরায়েল এবং ইউএসের যেই শক্তিমত্তা রয়েছে সেখানে তারা এক ধরনের ঝামেলায় পড়বে। সার্বিকভাবে মধ্যপ্রাচ্যের যেই পরিস্থিতি, এই রিজনাল এই অস্থিতিশীল অবস্থা কোনোভাবে বিশ্ব শান্তির জন্য তো নাই, এবং এই রিজিয়নে কবে এটা আবার একটা স্থিতিশীল অবস্থায় যাবে সেটা এখন একটা বড় ধরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জি, আলতাফ পারভেজ আছেন আমাদের সাথে সংযুক্ত। ইসরায়েলের ডাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে না জড়াতে ট্রাম্পের উপর দেশটির অভ্যন্তরীণ চাপ ছিল, এখনও আছে। কংগ্রেসের অনুমতি না নিয়ে ইরানের উপর হামলার জন্য ডেমোক্রেটিক সিনেটর বার্নি স্যান্ডার্স সহ অনেকেই ট্রাম্পকে জবাবদিহি করার কথা বলছেন। এছাড়াও দেশটির সাধারণ মানুষের মধ্যে কিন্তু যুদ্ধে না জড়ানোর জন্য এক ধরনের দাবি ছিল বা আছে এখনো। ট্রাম্প কি অভ্যন্তরীণ চাপ উপেক্ষা করে কংগ্রেসের অনুমতি না নিয়ে ইরানের উপর হামলা করলো? এর পরে আসলে কি হতে পারে, এর ফলাফল কি হতে পারে? আসলে অনুমতি নিয়েছে কি নেয়নি এটা খুবই গুরুত্বপূর্ণ নয়, কারণ ইরানের বিরুদ্ধে গত 50 বছর ধরে যুক্তরাষ্ট্র অবরোধ দিয়ে রেখেছে। ইরান বহুদিন ধরে যুক্তরাষ্ট্রের টার্গেট, এবং শুধু ইরান নয়, আমি বলবো যে ইরানের আগে যুক্তরাষ্ট্র ইরানে হামলার
পটভূমি হিসাবে ইরানে হামলা সহজ করার জন্য সিরিয়া দখল করেছে বা সিরিয়ার সরকারের পতন ঘটিয়েছে, ইরাকের সরকারের পতন ঘটিয়েছে, লিবিয়ার সরকারের পতন ঘটিয়েছে। ফলে ইরানে যে হামলা হবে এটা প্রায় নির্ধারিত ছিল। এবং এটা তো ইরানের শুধু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলা করেছে তা নয়, যুক্তরাজ্যও এতে যুক্ত রয়েছে এবং আরব দেশগুলো এতে সহযোগিতা করছে। দেখুন, ইরানের সাথে ইসরায়েলের 2000 কিলোমিটার দূরত্ব। ইসরায়েলের বিমানগুলো যে ইরানে সহজে আসতে পারছে এটা তো অনেক আরব দেশের আকাশসীমা সহজ হয়ে যাওয়ার কারণেই সেটা পারছে। কিন্তু প্রশ্ন হলো এই হামলার ভিতর দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্য কতটা পূরণ হলো। আমি বলবো এই কয়েকদিনের হামলার ভিতর দিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সামান্য সফলতাই অর্জন করতে পেরেছে। এর কারণ হলো ইসরায়েল প্রথম হামলাগুলোর ভেতর দিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো ধ্বংস করতে পারেনি। ফলে তারা চাইছিল যুক্তরাষ্ট্র সেই হামলায় যুক্ত হোক এবং যুক্তরাষ্ট্র সেই হামলায় যুক্ত হয়েছে। দেখুন, ইরান যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কোনো হুমকি নয়, তারপরও ইসরায়েলের স্বার্থে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলো এবং এর ভিতর দিয়ে এইটাই প্রমাণিত হলো সেই পুরনো কথা যে যুক্তরাষ্ট্রে ইসরায়েল লবি কত শক্তিশালী এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থের তোয়াক্কা না করেই যুক্তরাষ্ট্রের প্রশাসন গত 50 বছর ধরে ইরানের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রেখেছিল এবং এখন সরাসরি হামলা করেছে। কিন্তু হামলার পরেও এরকম কিন্তু নিশ্চিত কোনো খবর নেই যে সমৃদ্ধ ইউরেনিয়াম যেটা পারমাণবিক রিঅ্যাক্টরে ব্যবহৃত হয় বা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয় সেটা ধ্বংস হয়েছে। ইরানও এরকম কিছু বলেনি, যুক্তরাষ্ট্র এরকম কোনো প্রমাণ, সাক্ষ্য, ফুটেজ দেখাতে পারেনি। এবং আন্তর্জাতিক পারমাণবিক যে সংস্থা রয়েছে তারা, সৌদি আরব, কুয়েতের কর্মকর্তারা বলেছেন তারা অফ সাইট বা সাইটের বাইরে কোনো ধরনের রেডিয়েশন দেখছেন না। তার মানে এটা অনুমান করা যায় রেডিয়েশন হওয়ার মতো কিছু ছিল না, বা থাকলেও সেটা মাটি চাপা পড়ে গেছে। পারমাণবিক কেন্দ্রগুলোর ঢোকার রাস্তা, বের হওয়ার রাস্তা সবকিছুই বন্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় আমাদের বিবেচনার বিষয় হলো যে এই হামলার ভেতর দিয়ে বা এই আগ্রাসনের ভেতর দিয়ে ইসরায়েল কতটা নিরাপদ হলো, প্রশ্নটা তো সেটাই। আমার ব্যক্তিগত মত হলো এতে ইসরায়েল মোটেই নিরাপদ হয়নি। প্রথম বিষয় হলো যে এতদিন একটা মিথ ছিল যে ইসরায়েল একটা অজেয় দেশ, তেল আবিবে বোমা ফেলা যাবে না, ইসরায়েলের মানুষকে ইসরায়েলের ভিতরে হামলা করে হত্যা করা যাবে না, তেল আবিবে কোনো ধ্বংস সাধন করা যাবে না। এখন নিয়মিতই সেটা হচ্ছে। ফলে ইসরায়েলের অজেয় থাকার যে একটা ধারণা ছিল সেটা ভেঙে গেছে এবং এই হামলা যে একটা মিথ্যাচারের উপর দিয়ে হয়েছে। দেখুন, আমরা ছাত্র অবস্থা থেকে গত 30 বছর ধরে শুনেছি ইরান একটা পারমাণবিক বোমা বানানোর থেকে 1 সপ্তাহ দূরে আছে। নেতানিয়াহু গত মাসেও সেটা বলেছেন, কিন্তু এই হামলার ভিতর দিয়ে আমরা কোনো রেডিয়েশন লিকেজ দেখলাম না এবং যুক্তরাষ্ট্র, ইরান কেউ বলছে না যে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের সংগ্রহ নষ্ট হয়ে গেছে। এবং ট্রাম্প হামলার আগে ইরানকে অবহিত করেছেন বলেও দাবি করেছেন। এই অবহিত করার ভিন্ন অর্থ দাঁড়ায় এবং এই হামলার ভিতর দিয়ে, এই আগ্রাসনের ভিতর দিয়ে মধ্যপ্রাচ্যে অশান্তি আরো বাড়বে। ইরান অবশ্যই হামলা অব্যাহত রাখবে, তার প্রক্সিগুলো, তার যে ছোট ছোট গেরিলা সংগঠন রয়েছে বিভিন্ন দেশ জুড়ে, তারা এই হামলায় জড়াবে। জি, ডাক্তার জাহিদ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজকে রোববার যখন নিজ কার্যালয়ে বক্তব্য দেন তখন তিনি তার ভাষায় বক্তব্য দেননি এবং তিনি ইংরেজিতে ভাষণ দেন। ইংরেজিতে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে কথা বলেন এবং তার প্রশংসা করেন, কারণ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় বোমা হামলা চালিয়েছে। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যটা অর্জিত হবার কতটুকু সম্ভাবনা বা আশঙ্কা আপনি দেখেন? আমি আসলে বোমা হামলার প্রধান কারণ এটাকেই মনে করি। আচ্ছা, তার আগে দুটো ব্যাপার আমি একটু অ্যাড্রেস করতে চাই। ইরানের প্রক্সিগুলো আসলে আমি মনে করি না খুব সিগনিফিক্যান্ট কিছু করতে পারবে। ইরানকে যে অ্যাটাক করা হচ্ছে তার
পরিকল্পনা আপনি দেখবেন। হেজবুল্লাহর উপরে আক্রমণ হয়েছে, হামাস এদিকে গেছে, হুতি কোনো রকম আছে, কিন্তু হুতির সমস্যা হচ্ছে হুতির ডিস্টেন্স ইসরায়েল থেকে এত বেশি যে সে চাইলেও আসলে খুব বেশি অ্যাটাক করতে পারবে না। সবচেয়ে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল হামাস এবং হেজবুল্লাহ, দুটোরই বর্ডার আছে, তারা চাইলে খুবই প্রিমিটিভ রকেট দিয়ে ইসরায়েলকে অ্যাটাক করতে পারে। সো দুটো চলে গেছে, এরা নতুন করে অর্গানাইজড হয়ে তাদের সেই পাওয়ার গেইন করে ইসরায়েলের জন্য মেজর কোনো হুমকি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এটা হলো এক। দুই হলো আলতাফ ভাই যেটা বললেন, আমি একটু হয়তো খানিকটা দ্বিমত করব, সেটা হচ্ছে ইরান একটা বোমা বানানোর চেষ্টা করেছে বলে আমি মনে করি। এটা ইরাকের সাথে তুলনা করলে হবে না। ইরাকে যেমন ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে বলে তারা ইরাককে অ্যাটাক করলো একেবারে মিথ্যার উপরে দাঁড়িয়ে। IAEA ইরানের এই জায়গাগুলো প্রত্যেকটা সুপারভাইজ করেছে, গেছে, তারা বলেছে ইরানের কাছে 400 কেজি 60% আপ টু 60% পিউরিফাইড ইউরেনিয়াম 235 এর পিউরিফাইড ইউরেনিয়াম আছে। এটা ইরানও স্বীকার করে। এখন ইরান বলছে এটা পিসের জন্য এবং এটার সাথে কোনো রকম কোনো মিলিটারি উদ্দেশ্য নেই। এটাও খুব অদ্ভুত ব্যাপার। আপনি যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে জ্বালানি হিসাবে ব্যবহার করতে চান, তাতে অনলি 5%, 3 to 5% U-35 এর এনরিচমেন্ট লাগে। মানে ইউরেনিয়ামে তো দুটো আইসোটোপ বেশি প্রকৃতিতে, U-238 আর 235। সো 235 এর 5% হলেই হয়, কিন্তু ইরান এটাকে 60% পর্যন্ত নিয়ে গেছে। বম্ব গ্রেডের জন্য এটা আপ টু 90% করতে হয়। সো 60 to 90 যাওয়া খুব বেশি সময়ের ব্যাপার না, তাদের যথেষ্ট পরিমাণ সেন্ট্রিফিউজ আছে। সুতরাং আমি মনে করি তার এই পরিকল্পনাতে সে এগিয়েছে। এটা ঠিক কি বেঠিক ইজ এ ডিফারেন্ট ডিবেট, এবং টেকনিক্যালি আবার ইরানকে ধরারও সুযোগ আছে, কারণ ইরান তো NPT-তে সাইন করেছে। NPT-তে যারা সাইন করেছে, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, সে তো বলছে আমি কোনোদিন বোমা বানাবো না, এটা তার ঘোষণা আছে। এবং অনেকে শুনতে ভালো লাগবে না, ইসরায়েল কিন্তু এটা পার্ট না। তো ইসরায়েলের যে নিউক্লিয়ার বোমা আছে, এটা আপনি টেকনিক্যালি বলতে পারেন সে তো চুক্তিতে নাই। NPT-তে কিন্তু ভারত, পাকিস্তান, ইসরায়েল এরা কেউ সাইন করে না, এবং সবাই একটা করে বোমা বানিয়েছে। পরে নর্থ কোরিয়া সাইন করেছিল, বেরিয়ে এসছে, ওরাও বোমা বানিয়েছে। ইরান কিন্তু এটার পার্ট। সো ইরানের অনেকগুলো অব্লিগেশন আছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা হলো সোজা সাপটা কথা। কিন্তু আপনি যে কথাটা বলছিলেন, আসলে এই বাহানাগুলো তুলে আসলে তারা চেষ্টা করেছিল রেজিমটা চেঞ্জ করতে। ইরানের সোসাইটি ইজ এ ভেরি ডিভাইডেড সোসাইটি। কারণ হলো আমরা মাশা আমিনির ঘটনার পর দেখেছি যে কিভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল, তার মধ্যে ক্ষোভ আছে। কারণ এটা একটা অথরিটারিয়ান স্টেট, ইরানের গণতন্ত্র একটা খেলা আছে, কিন্তু এটা আসলে গণতান্ত্রিক দেশ না। যে প্রেসিডেন্টকে নির্বাচিত হতে দেখে যে কেউ চাইলেই প্রেসিডেন্ট হিসাবে মানে দাঁড়াতে পারেন না। আপনি প্রার্থিতা দেবেন, গার্ডিয়ান কাউন্সিল যদি কনফার্ম করে পারবেন তারপর হবেন, এবং আপনি আসলে একটা ম্যানেজার টাইপের বস্তু। পেজেশকিয়ানের কিছু পাওয়ার নেই। এই জন্য দেখবো আমরা প্রায় ইন্টারন্যাশনাল যেসব নিউজ আসবে, ওখানে নেতানিয়াহু ট্রাম্পের সাথে খামেনির ছবি আসে। উনি তো একটা সিলেক্টেড মানুষ এবং ওনার হাতেই সব পাওয়ার। আরেকটা কথা জরুরি, অথরিটেরিয়ান দেশের জনগণ যদি ভালো থাকে, যেমন ধরুন চায়নাতে অথরিটেরিয়ান স্টেট, সৌদি আরব একটা অথরিটারিয়ান স্টেট, কিন্তু জনগণ মোটা দাগে ভালো আছে। কিন্তু ইরানের যে 50 বছরের স্যাংশনের কারণে ইরানের জনগণ আসলে ভালো নাই। ফলে ইরানের মধ্যে অভ্যন্তরীণ ক্ষুব্ধতা আছে। তারা মনে করেছিল যে এই অ্যাটাকগুলো তাদেরকে আবার রাস্তায় নামিয়ে আনে কিনা, কিন্তু ঘটনাচক্রে দেখা গেল এটা আসলে ব্যাকফায়ার করেছে। অনেক ক্ষেত্রেই বরং ইরানিদের মধ্যে তাদের ন্যাশনালিজম চাঙ্গা হয়েছে। কিছু কিছু শহরে আমি দেখেছি 1-2 মারা গেছে, কিন্তু তাদের জানাজার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছেন। সো ওই উদ্দেশ্যটাই তাদের মেইন টার্গেট ছিল, টপল করার জন্য। কারণ রেজিম যদি চেঞ্জ করতে হয়, আমেরিকা পারে না তা না, ইটস এ ভেরি টাফ জব, কিন্তু তাকে ল্যান্ডে নামতে হবে। এবং তার যে এক্সপেরিয়েন্স আছে ইরাক এবং আফগানিস্তানের মতো অ্যাপারেন্টলি অনেক দুর্বল একটা দেশ, ইরাকও অনেক দুর্বল দেশ, দখল করতে পেরেছিলেন, কিন্তু এক্সপেরিয়েন্স খুবই খারাপ। সো আমেরিকা ওটা করার চেষ্টা করে নাই। এখন তারা ভেবেছিল এটা করা যায় কিনা, এবং আমার মনে হয় এই চেষ্টাই তারা করবে যদি কোনো না কোনোভাবে সম্ভব হয়। জি, রাজনীতিতে কোনো বিরতি নেই, একটু পরে ফিরছি। দর্শক দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে ডক্টর সাবের আহমেদ চৌধুরী আছেন। মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো সাইক্স পিকট চুক্তি করতে দেওয়া হবে না, এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, আমরা আমাদের অঞ্চলে রক্তের বিনিময়ে নতুন একটি সাইক্স পিকট চুক্তি ভিত্তিক ব্যবস্থা গড়ে উঠতে দেব না। 1916 সালের প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে 16 মে ইংল্যান্ড ও ফ্রান্স লন্ডনে এক গোপন চুক্তি করে। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আনুষ্ঠানিকভাবে এই চুক্তিটি এশিয়া মাইনর চুক্তি হিসেবে পরিচিত। কূটনীতিক মার্ক সাইক্স ও ফ্রাসোয়া জর্জ পিকট ছিলেন এর মূল কারিগর। অটোমান সাম্রাজ্যের অংশ ভাগাভাগি করতে এই চুক্তি করা হয়। এরদোয়ান কেন মানে এইরকম একটা আশঙ্কা করছেন? আসলে যেই জায়গাটা যে বিশ্বে আমরা দেখছি যে মুসলিম প্রধান যেই দেশগুলো, তারা যখনই কোনো ধরনের সংঘর্ষ বা জটিলতায় পড়ছে, তারা তুরস্কের সহায়তা নিচ্ছে। এবং এই ক্ষেত্রে তুরস্ককে দেখা যাচ্ছে যে যদিও তাদের ইউরোপে অবস্থান, বিভিন্ন সময় ওয়েস্টার্ন যে পাওয়ার্সগুলো রয়েছে
তারা বিভিন্ন ধরনের জটিলতায় পড়ছে বা তাদেরকে যেই ঝামেলাগুলো পোহাতে হচ্ছে, এবং তুরস্কের উপর কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলা আসছে। যেমন ধরেন ড্রোনের ক্ষেত্রে তাদের যেই একটা ব্যুৎপত্তি তারা অর্জন করেছে, বিশ্বের অনেকগুলো মুসলিম দেশে অনেকেই কিন্তু সেটা ব্যবহার করছে এবং সাকসেসফুলি কাজ করছে। এই যে পাকিস্তান ইন্ডিয়ার যেই যুদ্ধটা হলো ক্ষণিক সময়ের জন্য, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে তুরস্কের একটা সম্পৃক্ততা বা তুরস্কের যে ড্রোনগুলো ইউজ হওয়া, এই জায়গাগুলোর একটা বিষয় রয়েছে। এখন একটা বিষয় বোঝা রয়েছে যে আন্তর্জাতিক সম্পর্ক বা রাজনীতিতে ইতিহাস কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই যে অটোমান সাম্রাজ্যের অবস্থান বা তার যেই ব্যুৎপত্তি ছিল, তার যেই বিস্তৃতি ছিল, এবং ইট ওয়াজ এ থ্রেট ফর দ্য হোল ওয়ার্ল্ড অ্যাট দ্যাট টাইম, এবং তাদের যেই একটা সক্ষমতার জায়গা ছিল। তা এখনও তুরস্ক যেমন সবসময় চিন্তা করে যে আমরা হয়তো ওই দিকে যেতে চাই, আবার অন্যান্য বিশ্বের যারা রয়েছে তাদের সেই ক্ষমতাটাকে খর্ব করার একটা জায়গার চেষ্টা থাকে। এই চেষ্টাটা কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি, যার ফলশ্রুতিতে তুরস্কের অভ্যন্তরে অনেক সময় আমরা দেখেছি যে অনেক ওয়েস্টার্ন পাওয়ার চেষ্টা করেছে যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে। মূলত এরদোগান আসার পরেই কিন্তু আমরা দেখলাম যে তুরস্ক তার যেই স্থিতিশীলতা বা যার উন্নতির যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অনেকটাই গিয়েছে, যার ফলশ্রুতিতে এখন এই তুরস্ককে নিয়ে অনেকেই নতুনভাবে দেখায়। আর এই মুসলিম বিশ্বের যে জায়গাটা রয়েছে, তাদের তো অন্যান্য অবস্থান, মধ্যপ্রাচ্যের যেই অর্থনৈতিক ভিত্তি যাদের শক্ত, তাদের অবস্থা তো আমরা জানি। ফলে আসার জায়গা কিন্তু এখন এই 2-4টা দেশ নিয়েই যে গরিব মুসলিম দেশগুলো রয়েছে তারা ভাবে। তো সেখানে ইরানের এখন যে অবস্থাটা, সেটা তো আমরা দেখছি বা সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এখন এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি বলবো ইন দ্য লং রান হয়তো এটাই প্রমাণিত হবে যে যুক্তরাষ্ট্র আবারও একটা ভুল পদক্ষেপ নিয়েছে। কারণ আমরা আফগানিস্তানে তাদের অবস্থা দেখেছি, এই ইরানেই যুক্তরাষ্ট্র যে অবস্থা 79-এ ফেস করেছে, এবং অনেকটা আমাদের দেশে 5ই আগস্টে যে ঘটনা হলো তার সাথেও কিন্তু অনেক দিকে একটা মিল ছিল, যে সেটাও স্টুডেন্ট রেভলিউশন কেন্দ্রিক মুভমেন্ট। আয়াতুল্লাহ খামেনি সেই সময় ফ্রান্সে ছিলেন এবং সেখান থেকে উনি চেষ্টা করেছেন অনেক কিছু গাইড করার, এবং সেই স্টুডেন্ট মুভমেন্টেরই যে নেতা আহমেদ নেজাদ, তিনি পরে রাষ্ট্র ক্ষমতায় এসছেন। তো এই যে সার্বিক পরিস্থিতিটা সেই সময় ইউএসএ কিন্তু এখনো ভুলতে পারে না। ফ্রান্সে ছিলেন আমাদের, জি, রেভলিউশন, এই যে অবস্থাটা এখনো কিন্তু ইউএসএ ভুলতে পারে না, যে তাদেরকে যেভাবে আটকে রাখা হয়েছিল, এবং শাহ গভর্নমেন্টের সেই দুর্দান্ত প্রতাপের শাহ, মানে ইরানের জনগণও চিন্তা করেনি যে শাহ গভর্নমেন্টের পতন হবে, কিন্তু সেই শাহ গভর্নমেন্ট কিন্তু দীর্ঘ ক্ষমতা ভোগের পরে তাদেরকে পতন হয়েছে। তা ইউএসএ বা যেই শক্তিধর রাষ্ট্রগুলো কিন্তু ইতিহাস ভুলে যায় না। তো ফলে তাদের সবসময় একটা জায়গায় রয়েছে। আমরা দেখেছি যে ইরানের উপর কী চাপটা তারা তৈরি করে রেখেছে। যদিও ইরানে যে জনগণের সবাই এটার সাথে একমত, বা সেখানে যে গণতান্ত্রিক ব্যবস্থা তারা সেটা প্রয়োগ করে না, বা তার একটা ভিন্ন শাসন ব্যবস্থায় চলে, এবং ওখানে যে সবাই আয়াতুল্লাহ খোমেনি বলি বা তাদের যে সরকার রয়েছে তাদের প্রতি যে প্রত্যেকেই একটা ভালো কিছু বোধ করে তা না। কারণ আমরা দেশের বাইরে যখন দেখেছি যে অনেক ইরানিয়ান তারা যারা মাইগ্রেট করে তারা কিন্তু খুব ভালো কথা বলে না তাদের সরকারকে নিয়ে। তো ভেতরে কিছু কিছু পুঞ্জীভূত ক্ষোভ তো অবশ্যই রয়েছে, কিন্তু তাদের যে টাইট পলিসি, তাদের স্ট্র্যাটেজিগত জায়গা, সরকারকে পরিচালনার যে জায়গা, অনেক সমস্যা থাকার পরেও কিন্তু এই এথনিক ডাইভার্সিটি থাকার পরেও তারা একই সুতোয় দেশটাকে এখনো বেঁধে রাখতে পেরেছে। আর এখানে নতুনভাবে এই যে ইউএসের প্রতি তাদের যে বিদ্বেষ, এটা মোটামুটি কমন, এবং ইসরায়েলের প্রতি যে বিদ্বেষ, এই জায়গাগুলোকে তারা আরও নতুনভাবে কাজ করানোর সুযোগ পাবে। ফলে এই ধরনের এয়ার স্ট্রাইক বা ছোট ছোট যে আক্রমণগুলো রয়েছে সেটা নিয়ে হয়তো তারা আরও দীর্ঘমেয়াদে চেষ্টা করতে পারে, কিন্তু ইরানকে পর্যদস্ত করা খুব কঠিন হবে। ফলে ইউএসের জনগণের অর্থই তো এখানে ব্যয় হচ্ছে। তা এটা নিয়ে ট্রাম্প প্রশাসন আমার মনে হয় খুব সহসাই একটা বড় ধরনের প্রশ্নের মুখে পড়বে। কারণ যেই কথাগুলো বলে, যেটা আমরা আলোচনা করছিলাম যে উনি ক্ষমতায় এসছেন বা আমরা একটা পরিবর্তনের জায়গা, আমরা যে অবস্থাটা দেখেছি যে কোথাও কিন্তু ভালো অবস্থা না। এখন একটা গ্লোবাল পাওয়ার, সুপার পাওয়ার, আমরা অনেক ক্ষমতাধর রাষ্ট্র দেখেছি, আবার পতনও কিন্তু রয়েছে।
তা এখন তাদের কনসেন্ট্রেট করা ছিল যেটা আমরা ভেবেছি বা ট্রাম্প বলছিল না, তার দেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তার ফোকাস করা উচিত। কারণ ইউএসের ভেতরে জনগণের জীবনযাত্রার মান খুব বেশি ভালো না, তারা কল্যাণকামী রাষ্ট্র থেকে অনেক দূরে রয়েছে। তো সেই সকল জায়গায় তারা নজর না দিয়ে, তাদের মানবাধিকার জায়গাগুলোকে শক্তিশালী না করে, তারা বিশ্বে যেই খেলাটা খেলছিল বিগত দিনগুলোতে, এই একই পথে যদি হাঁটতে থাকে তাহলে তাদের যে শীর্ষস্থান বা গ্লোবাল পাওয়ার হিসেবে যে অবস্থানটা, আমার মনে হয় এটা কতদিন তারা ধরে রাখতে পারবে সেটা একটা বড় প্রশ্ন। কারণ অন্য যারা রয়েছে, বিশেষ করে চায়না, তারা যে কোনোভাবে দেশের স্ট্যাবিলিটিটা এনশিওর করে তাদের অর্থনৈতিক যেই পলিসিগুলো ছিল এগুলো পরিবর্তনের মাধ্যমে কিন্তু একটা বিশেষ জায়গায় চলে এসছে। তা এখন এটা নিয়ে ভাববার একটা যথার্থ সময় জায়গা আছে। আলতাফ পারভেজ, ইসরায়েল কি হরমুজ প্রণালী বন্ধ করতে পারবে? করলে আসলে বিশ্বে প্রভাব কেমন হবে? ইরান, আমি ইরানের কথা বলছিলাম। জি আলতাফ পারভেজ, ইরানের কথা। হ্যাঁ, আমি এক্ষেত্রে যাওয়ার আগে আমার সহ আলোচক যিনি এইমাত্র বক্তব্য শেষ করলেন, ওনার একটা বক্তব্য থেকে শুরু করতে চাই। উনি বলেছেন যে তুরস্ক সহ আরো 2-3টা দেশের মধ্যে তিনি আশার আলো দেখছেন। আমি এক্ষেত্রে একটা অন্যভাবে বলতে চাই, এই যে ইরানে হামলা হলো এবং ইরানে যে 50 বছরের বেশি সময় ধরে অবরোধ চলছে, এই সময় কোনো মুসলিম দেশ, ওআইসিতে 56টি দেশ রয়েছে সম্ভবত, কোনো মুসলিম দেশ তার পাশে দাঁড়িয়েছে কি? এই যে কয়েকদিন ধরে ইরান যে আগ্রাসনের শিকার, কোনো মুসলিম প্রধান দেশ একটা গুলি ফুটিয়ে তার সাথে সংহতি প্রকাশ করেছে? করেনি। ফলে এই যে আশা দেখি আমরা, এই আশাটা আমি জানি না কিসের ভিত্তিতে আমরা দেখি। দেখুন, ইরানের আগে সিরিয়া দখল করেছে বিভিন্ন শক্তি মিলে, এবং সেই আগ্রাসনে, সিরিয়ায় আগ্রাসনে তুরস্ক কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়ে সেই আগ্রাসনে শরিক হয়েছে। ফলে আমি বলবো যে আজকে যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল যে সহজে ইরানে আগ্রাসন চালাতে পারলো, এতে আরব দেশগুলোর এবং মুসলিম প্রধান অনেক দেশের শুধু নীরব ভূমিকা নয়, সক্রিয় সহযোগিতামূলক ভূমিকা রয়েছে। এবং এর ফলে আপনি হরমুজ প্রণালীর কথা বললেন, আমি বলবো যে যুক্তরাষ্ট্র যে এখন যুদ্ধটা দীর্ঘস্থায়ী করতে চায় না, সেটা মূলত এরকম কারণেই। কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের তেলের প্রায় 20% চলাচল। ফলে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয়, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে। একটা প্রেডিকশন আছে যে ব্যারেল প্রতি $10 বেড়ে যেতে পারে। আবার ইরান নিজে ওপেকভুক্ত দেশগুলোর ভিতর 3য় প্রধান তেল উত্তোলক, এবং গ্যাসের ক্ষেত্রেও সে 3য় প্রধান গ্যাস উত্তোলক। ফলে যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, এবং ডক্টর জাহিদ বলেছেন যে প্রক্সিগুলো হয়তো সক্ষমতা হারিয়ে ফেলেছে, আমি বলবো প্রক্সিগুলো যদি সক্ষমতা হারায়ও, তারা যদি অল্প বিস্তর হামলা করতেও পারে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইরান বিরোধী লক্ষ্যবস্তুতে, তাহলেও কিন্তু তেলের বাজার অনেক বেড়ে যাবে। ফলে এইটা একটা, এই কারণে যুক্তরাষ্ট্র এইটা বলেছে যে আমরা পারমাণবিক স্থাপনাগুলো মুছে দিয়েছি, তারপরও আলোচনার আহ্বান জানাচ্ছে। যদি তারা মুছে দিয়েই থাকে, যদি ইরানের পারমাণবিক সক্ষমতা শেষই হয়ে যায়, তাহলে আলোচনার প্রয়োজন কেন? আলোচনা ডাকা হচ্ছে কেন? ডাকা হচ্ছে 2 কারণে। যেহেতু এই হামলার ভিতর দিয়েও ইসরায়েলের নিরাপত্তা মোটেই নিশ্চিত হয়নি, এবং ইরানের পারমাণবিক সক্ষমতাও মোটেই মুছে যায়নি, সে কারণেই ইরানকে আবার আলোচনায় ডাকা হচ্ছে। কারণ যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়া মানে এই দুটো সংকট আরো বেড়ে যাওয়া। আমি আমার বক্তব্যের শেষে অন্য একটা প্রসঙ্গে একটু বলতে চাই, সেটা হলো ডক্টর জাহেদ আলোচনার শুরুতে আমাদের বাংলাদেশের একটা প্রসঙ্গে এনেছিলেন। তিনি বলেছিলেন যে এখানে যে প্রাক্তন সিইসি কে গ্রেপ্তার করা হয়েছে, জুতার মালা পরানো হয়েছে, এইটা উনি গ্রেপ্তারকে সঠিক বলেছেন এবং জুতার মালা পরানোকে নিন্দা করেছেন। আমি এইটুকু একমত, কিন্তু আমি যেটা যুক্ত করতে চাই যে এই ধরনের পদক্ষেপগুলো একটা পপুলিস্ট পদক্ষেপ হয়ে যাবে যদি না আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে পারি। কিন্তু সেরকম পদক্ষেপ তো আমরা দেখছি না। দেখুন, 1973 নির্বাচন থেকে আমাদের নির্বাচনী ব্যবস্থায় সংকট চলছে, কিন্তু এখন পর্যন্ত এই 5 দশকেও
আমরা সেই নির্বাচনী ব্যবস্থার সংস্কারগুলো করতে পারিনি। এবার সেই বিষয়ে একটা জাতীয় ঐক্যমত ছিল, এখনো হয়তো আছে, কিন্তু আমরা কিন্তু সেই সংস্কার, যে মৌলিক সংস্কারের জায়গাটা কিন্তু ধরতে পারছি কিনা এখন পর্যন্ত কোনো স্পষ্ট ইঙ্গিত, জাতীয় ঐক্যমত পাওয়া যাচ্ছে না। এখন আরেকটা নির্বাচনের আগে এই দু একজন ব্যক্তিকে ধরে জুতার মালা পরানো বা বিচারের আগেই মব দিয়ে বিচার করে ফেলা, এগুলো কিন্তু আসলে কেজো কিছু হবে কিনা সন্দেহ থেকে যায়। জি জি, বিচারের আগে মব দিয়ে বিচার করা। ডক্টর সাবির আহমেদ চৌধুরী, আপনি এই বিষয়ে কিছু বলতে চান? আসলে যেটা হচ্ছে যে বিচারের পূর্বে মব দিয়ে বিচার করাটা, এই কালচারটা আসলে মুক্তিযুদ্ধের পর বলতে গেলে 5ই অগাস্টের এই সময়টাই কিন্তু নতুনভাবে আমরা দেখেছি। এটার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনও প্রথম দিকে হয়তো ছিল কারণ সব কিছুকে গাণিতিক হিসাবে তো আর সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা চলে না, ওই সব উষ্মাটা ওই ধরনেরই ছিল। কিন্তু রাষ্ট্র যেই জায়গাটায় ফেল করেছে, আমি বলবো যে রাষ্ট্রের উচিত ছিল এই জায়গাটাকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা। আপনারা একটু যদি আমরা চিন্তা করে দেখি যে প্রথম এইচএসসি পরীক্ষার জন্য 300 ছাত্র আমরা দেখেছি তারা সচিবালয়ে গেছে, আমাদের অনেক উপদেষ্টা হাসতে হাসতে বাবারা সোনারা অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে। ওই দিনই আমি একটা টক শোতে ছিলাম, আমি বললাম যে যেই ক্ষতিটা আজকে উনি করে দিয়ে গেলেন, এইটার ফল আগামী দিনগুলিতে পুরো জাতিকে বয়ে বেড়াতে হবে। আমরা কি দেখলাম, এইচএসসির কি একটা সিদ্ধান্ত নিলেন, সেই দিন যদি সেটা মোটামুটিভাবে তাদেরকে বুঝিয়ে বা যে কোনো উপায় নিয়ন্ত্রণ করা যেত, এবং সেই দাবিটা খুব বড় ধরনের মবও ছিল না, জনগোষ্ঠীও ছিল না, তারপরে আমরা কি দেখেছি, একের পর এক বিভিন্ন জায়গায় আমাদের কম্প্রোমাইজ করতে হয়েছে। কম্প্রোমাইজ করতে করতে আমরা এমন একটা জায়গায় চলে গেছি। এখন সরকার যে অবস্থায়, এখনো কি এই ধরনের কম্প্রোমাইজ করা দরকার আছে কিনা? আমরা দেখেছি যে যেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, পুলিশ একদম সাথেই দাঁড়ানো, সেখানে পুলিশ আছে, তারপরে এরকম একটি ঘটনা ঘটছে এবং যারা কাজটি করছেন তাদের ছবিও আছে প্রশাসনের। এখানে বিষয়টা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্বে অনেকগুলো মানুষ ছিল, সব দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই, সবার যে একটা বিশেষ পদে যেতেই হবে তারও প্রয়োজন নেই। আপনি যদি ভেবেই থাকেন যে এই শাসন ব্যবস্থায় আপনি সেই দায়িত্বটা পালন করতে পারবেন না, আপনি সেখানে গেলেন কেন? তা যখন আপনি গেলেন, একের পর এক যে বিষয়গুলো ঘটেছে একটি কথাও আপনি বলেননি। আপনার তো উচিত ছিল অ্যাটলিস্ট কিছু হোক বা না হোক আপনার স্ট্যান্ড পয়েন্টটাকে ব্যক্ত করা। এই জায়গাগুলোকে যদি আমরা আইনের আওতায় না আনতে পারি তাহলে ভবিষ্যতের জন্য ভালো কিছু না। কিন্তু এই যে মাধ্যমে আমরা যেটা বলছি যে ডিসঅনার করা, এটা কোনো ভালো কালচার না। কারণ সময় হয়তো এক সময় পাল্টাবে, এই একই জিনিস আবার যদি ঘুরে ফিরে আসে এটা জাতির জন্য ভালো কিছু হবে না। আমরা পরিবর্তন চাই, কিন্তু এখানে যে সংস্কার অনেক কিছুর কথা বলছি, এখানে আমার অ্যাপ্রোচটা অনেক বেশি টপ ডাউন মনে হচ্ছে, বটম আপ অ্যাপ্রোচ না। আমি গ্রামের সাধারণ মানুষের কথা কতটা ভাবছি বা এই সময় তার কি পরিবর্তন হয়েছে বা আগামী তার 10 বছর পরে তার পরিবর্তন, সেই জায়গা নিয়ে কথাগুলোর কতটা আলোকপাত রয়েছে বা তার ভিউজ কি নেওয়া হয়েছে, তাদের ভিউজ না নিয়ে বটম আপ অ্যাপ্রোচ নিয়ে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে না। ডক্টর সাবির আহমেদ চৌধুরী, আপনি বলছেন কেন্দ্র থেকে প্রান্ত এখনো অনেক দূর বা প্রান্ত থেকে কেন্দ্র বেশ দূরে। ডক্টর জাহিদুর রহমান, আবার আজকের মূল আলোচনায় ফিরি। বিশ্বের ভবিষ্যৎ কি? কেউ কেউ আশঙ্কা করছেন এটাই তৃতীয় বিশ্বযুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে। এই হামলা বলেন, আপনি এখনো যুদ্ধ বলতে নারাজ যেহেতু কেউ ঘোষণা করেনি, এই হামলা অতি শীঘ্রই কি থামছে? পাল্টাপাল্টি এই হামলা আসছি, দুটো ব্যাপার একটু কথা বলে নেওয়া ভালো। একটা আলোচনা খুব হচ্ছে আমরা ইরানকে সমর্থন করব কারণ ইরান মুসলিম দেশ। আমি ফেসবুকে বা সামাজিক মাধ্যমে দেখি মুসলিম প্রধান দেশ। আসলে ইন্টারন্যাশনাল রিলেশনসে ইসলাম, মুসলিম বা অন্য কোনো ধর্ম ইভেন আপনি সামনে আনেন রাজনৈতিক স্বার্থে। একটা উদাহরণ দিই, বাশার আল আসাদকে ক্ষমতায় থাকার জন্য ভারত যেভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে আমাদের উপরে অত্যাচার নিপীড়ন চালিয়েছে, বাশার আল আসাদকে ক্ষমতায় রাখার জন্য ইরান অকল্পনীয় রকম সমর্থন জুগিয়েছে এবং বাশার আল আসাদের হাতে লক্ষ লক্ষ মুসলিম মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কেমিক্যাল ওয়েপন ইউজড হয়েছে না? ইরান তো তার পক্ষে দাঁড়িয়েছিল। শুধু তিনি না, তার বাবা হাফিজ আল আসাদ থেকে শুরু করে এই দুই বাবা ছেলে মিলে ডেকেডস আফটার ডেকেডস এই দেশটাকে ধ্বংস করেছে তো ইরানের স্বার্থে। আমি দর্শকদেরকে একটা খুবই কিউরিয়াস কেস প্রেজেন্ট করি, তারা একটু
খুঁজে দেখবেন, ভেরি ইন্টারেস্টিং। পৃথিবীতে খুব অল্প কিছু শিয়া মেজরিটি দেশ আছে, মুসলমানের মধ্যেও শিয়া মেজরিটি খুব অল্প। আজারবাইজান একটা, ওই দেশের 2/3 হচ্ছে শিয়া মুসলিম। আজারবাইজান আর আর্মেনিয়ার মধ্যে নাগর্নো কারাবাখ বলে একটা জায়গা নিয়ে ডিসপিউট আছে। নাগর্নো কারাবাখ আসলে ইন্টারন্যাশনালি আজারবাইজানের পার্ট হিসেবে স্বীকৃত, কিন্তু ওখানে এথনিক আর্মেনিয়ান বেশি বলে আর্মেনিয়ানরা ওটা ডিফ্যাক্টো দখলে রাখে। দফায় দফায় যুদ্ধ হয়েছে, কিছুদিন আগেও যুদ্ধ হয়েছে। মজার ব্যাপার, এই যুদ্ধে ইরান আজারবাইজানের পক্ষে না, আজারবাইজান কিন্তু ন্যায়ের পক্ষে, কারণ তার জায়গা আর্মেনিয়া দখল করে রাখতে চায়। শিয়া মুসলিম, শুধু মুসলিম না, শিয়া, তাদের জন্য তাদের সমর্থনে ইরান যায় না, ইরান আর্মেনিয়াকে সাপোর্ট করে, আবার আজারবাইজানকে সাপোর্ট করে কিন্তু ইসরায়েল। মজার ব্যাপার, ওইখানেও শিয়াকে সাপোর্ট করছে না। হামাস তো আবার সুন্নি, কিন্তু হামাসের সাথে তার আবার ভীষণ খাতির আছে। তার মানে ব্যাপারটা কি আসলে? ইন্টারেস্ট ইজ দ্য লাস্ট থিং। কিসিঞ্জার বলেছিল স্থায়ী শত্রু বন্ধুটন্ধু কিছু নয়, পার্মানেন্ট হচ্ছে ইন্টারেস্ট। সেই কারণে আমি বলবো এটাকে ওই পার্সপেক্টিভে না দেখে সিকিউরিটি এবং স্ট্র্যাটেজির পার্সপেক্টিভে দেখা। আর হরমুজ নিয়ে একটা কমেন্ট করে আমি ওই তৃতীয় বিশ্বযুদ্ধে যাচ্ছি। হরমুজ নিয়ে যেটা প্রশ্ন আছে সেটা হলো, আপনি হরমুজ ব্লকের একটা মেজর প্রবলেম আছে, সেটা হলো এটা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আপনি কারো সি রুট যদি ব্লক করেন, ইটস অ্যান অ্যাক্ট অফ ওয়ার। মানে ইরান যদি এটা করে, এখন যে কোনো দেশ বলবে ইরান যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, সুতরাং ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার একটা বাহানা তৈরি করা যাবে। সে কারণে হরমুজ খুব সহজে সে এটা করবে না, যদিও মেজর খারাপ কিছু না হয়, যদিও হরমুজ ব্লক করা তার জন্য খুবই সহজ। ফাইনালি থার্ড ওয়ার্ল্ড ওয়ার, অনেকে মনে করেন থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে। এটা হয়তো এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দিয়েই শুরু। কেন বলছি কথাটা? মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কবে শুরু হয়েছে এটা নিয়ে এক ধরনের আলোচনা আছে। হিটলার পোল্যান্ড আক্রমণ করেছেন, তারপর ফ্রান্স ব্রিটেন যুদ্ধ ঘোষণা করেছে, এই পয়েন্টকে ধরা হয়। কিন্তু কেউ কেউ আরও আগে চলে যান। জাপান যে নানকিং ইনভেড করলো, নানকিং ম্যাসাকার হলো, এটাকেও পার্ট বলেন। কারণ বিশ্বযুদ্ধ তো একটা বাঁশি বাজিয়ে আমরা সবাই সবার বিরুদ্ধে যুদ্ধ করে দিচ্ছি, এভাবে হয় না। সো কোনো একদিন যদি খুবই ওয়াইড স্প্রেড একটা যুদ্ধ বেঁধে যায়, তখন আমরা দেখবো রাশিয়া ইউক্রেন তো আছেই, তারপর এগুলো সবগুলো তৃতীয় বিশ্বযুদ্ধের পার্ট হিসাবে দেখানো হবে। এটা আমাদের মনে না করার কোনো কারণ নেই। আর একটা কথা বলে শেষ করি, একটা ওয়ার্ল্ড অর্ডার, কোনো এক বা একাধিক দেশের নিয়ন্ত্রণে থাকা ওয়ার্ল্ড অর্ডার বিশ্বযুদ্ধ ছাড়া পাল্টায় নাই আসলে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে বলি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বলি, এখন চায়নার নেতৃত্বে একটা ওয়ার্ল্ড অর্ডার সাথে রাশিয়া বা অ্যাটলিস্ট মাল্টিপোলার ওয়ার্ল্ডের কথা তারা যেটা বলছেন, এই ঘটনায় খুবই সম্ভাবনা আছে একটা বিশ্বযুদ্ধ হওয়ার। সেটা একেবারে ইম্পসিবল তা বলবো না, খুবই সম্ভাবনা আছে। আমরা সেদিকে যদি এগিয়ে, খুব সহজে এই হামলা পাল্টা হামলা থামছে না। এবং একটু যোগ করে রাখি সেটা হচ্ছে, যেটা সম্ভবত যেই পয়েন্টটাকে আমরা ট্রিগারিং পয়েন্ট হিসেবে দেখতেও পারবো, সেটা হচ্ছে একটা সালও মোটামুটি আছে, একটা ইন্টারেস্টিং সাল 2027-এ তৃতীয় বিশ্বযুদ্ধ ট্রিগার্ড হবে কিনা এই আলাপ আছে। কারণ 2027-এ চায়না তাইওয়ান ইনভেড করবে, এটা নিয়ে যথেষ্ট গবেষণা আছে। চায়না তার শক্তি ওই পর্যায়ে যাবে, সে তার অ্যাম্ফিবিয়াস অ্যাটাক করার ক্যাপাবিলিটি অর্জন করবে এবং ট্রাম্পের মেয়াদ থাকবে, কারণ চায়না মনে করছে ট্রাম্প হয়তো পাল্টা আঘাত করবে না, কিন্তু না করলে ওখানে জাপান ফিলিপিন্স সহ যুদ্ধ লেগে যেতে পারে। সো খুব অল্প সময়ের মধ্যে নানান ঘটনা ঘটবে। এই যুদ্ধ খুব লম্বা সময়, এই আক্রমণ পাল্টা আক্রমণ খুব লম্বা সময় চলবে বলে আমি ঠিক মনে করি না। জি, আলতাফ পারভেজ, এই ইরান, ইসরায়েল এবং মার্কিন হামলা এর মাঝখানে এর মধ্যে কি গাজা পরিস্থিতি সকলে ভুলে গেল কিনা বা ভুলিয়ে দেয়া গেল কিনা? আসলে এই সবগুলোই আমি বলবো একই প্যাকেজের অংশ। এই ডক্টর জাহেদ যেটা বললেন যে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক স্বার্থ দ্বারা চালিত, বিভিন্ন দেশের স্বার্থ দ্বারা চালিত, একে ধর্মের চোখ দিয়ে দেখা ঠিক নয়। কিন্তু আমি একটু জাস্ট ভিন্ন মত পোষণ করতে চাই যে এই ধর্মের আলোকে যদি না দেখা হয়, তাহলে বারবার মুসলিম প্রধান দেশগুলো আক্রান্ত হচ্ছে কেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দ্বারা? ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ভেতরে যে ইসরায়েল লবি, তারা কিন্তু মুসলিম দেশগুলোকেই ওই ধর্মীয় বিবেচনা থেকেই কিন্তু বারবার টার্গেট করছে। আপনি দেখুন, ইরানে হামলার পর কিন্তু পাকিস্তানে হামলার কথা বলা হচ্ছে, কারণ পাকিস্তানে পারমাণবিক বোমা রয়েছে। আমি 2001 সালের কথা আপনাদের সবার স্মরণে আনতে বলবো, যখন বুশ প্রশাসন বলেছিল যে 6-7টি মুসলিম প্রধান দেশ আমাদের বিবেচনায় রয়েছে, সেগুলো হয় রেজিম পাল্টানো হবে অথবা সেগুলায় হামলা হবে। এবং সেগুলো কি কি ছিল? সুদান, সোমালিয়া, সিরিয়া, লিবিয়া, ইরাক, এরপরে কিন্তু ইরানে হামলার ব্যাপারটা এসেছে এবং সম্ভবত এর পরের তালিকায় থাকবে পাকিস্তান। ফলে ধর্মীয় বিবেচনার ঊর্ধ্বে আমরা উঠতে চাইলেও তো আমাদের উঠতে দেওয়া হবে না। ইসরায়েল যুক্তরাষ্ট্র যে নেক্সাস,
যুক্তরাষ্ট্রের শাসক গোষ্ঠী এবং ইসরায়েলের শাসক গোষ্ঠী মিলে মধ্যপ্রাচ্যকে তো ওভাবেই দেখছে, এটা একটা বাস্তবতা। এবং আরেকটা আমি যেটা বলতে চাই যে এই যুদ্ধের ফলে আপনি যেটা বললেন একটু আগে যে বিশ্বযুদ্ধের কোনো সম্ভাবনা আছে কিনা, আসলে একটা বিশ্ব বর্বর যুগে আমরা প্রবেশ করে গিয়েছি এই হামলার ভিতর দিয়ে। ট্রাম্প কোনো ধরনের নীতি, কোনো ধরনের বৈশ্বিক আইন, জাতিসংঘ সহ কোনো প্রতিষ্ঠানের প্রতি তোয়াক্কা না করে এবং তার দেশের কংগ্রেসেরও সাথেও কোনো প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক আলোচনা না করে হামলা চালিয়েছে। এর ফলে প্রিএমপ্টিভ অ্যাটাকের যে নজির উনি স্থাপন করলেন, এটা কিন্তু অন্য দেশও এখন চর্চা শুরু করবে। ধরুন চীন যদি তাইওয়ানে হামলা চালায়, যুক্তরাষ্ট্র কি বলে প্রতিবাদ জানাবে? বা ভারত যদি পাকিস্তানের পারমাণবিক স্থাপনা এভাবে হামলা চালায়, বিশ্ব সমাজ কি বলে সেটা বাধা দিবে? এই ধরনের একটা মগের মুল্লুক ধর্মী বিশ্ব ব্যবস্থায় কিন্তু আমরা ঢুকে গেলাম। আর দ্বিতীয় বিষয় হলো ইরানের আগ্রাসনের ভেতর দিয়ে বিশ্ব জুড়ে যে বার্তাটা অন্যান্য দেশ গ্রহণ করবে সেটা হলো সামরিক শক্তি বাড়াতে হবে, টিকে থাকতে হলে সর্বোচ্চ মাত্রায় সামরিক আয়নে মনোযোগ দিবে প্রত্যেকটা দেশ। দেখুন এবার ভারত পাকিস্তান যুদ্ধের পরপরই পাকিস্তান কিন্তু 20% বাড়িয়েছে সামরিক ব্যয়। ভারতও এরকম বাড়াবে, বাংলাদেশেও এরকম প্রেসার তৈরি হবে, তাইওয়ান এখন এই হামলার পরে আরো বাড়াবে। ফলে বিশ্ব জুড়ে সামরিক আয়নের একটা হুজুগ উঠবে, ঢেউ উঠবে এবং প্রিএমপ্টিভ অ্যাটাকের একটা সংখ্যা কিন্তু বাড়বে। ফলে এই দুটোর ভিতর দিয়ে বলা যায় যে এবং জাতিসংঘ সহ সকল ধরনের প্রাতিষ্ঠানিক সালিসি বডির যে অনুপস্থিতি, অকার্যকারিতা, এর ফলে আমরা বলতে পারি যে বিশ্ব একটা বর্বর যুগে ইতিমধ্যে প্রবেশ করে গেছে। ফলে 2027-এর জন্য অপেক্ষার কোনো কারণ দেখি না, 2026-এ আমরা সেটা আছি। জি, অনেক ধন্যবাদ আলতাফ পারভেজ। আমার কাছে 1 মিনিট সময় আছে, আমি একটু ছোট করে একটা প্রশ্নের উত্তর দুজনের কাছেই নিতে চাই, ডক্টর সাবের আহমেদ চৌধুরী এবং ডক্টর জাহিদুর রহমান। এনসিপি তাদের প্রতীক হিসেবে শাপলা চেয়েছে, জাতীয় ফুল শাপলাকে প্রতীক হিসেবে বেছে নেওয়াকে কিভাবে দেখছেন? 30 সেকেন্ডে প্লিজ বলতে হবে। আসলে প্রতীকের বিষয়টা তো অনেকটা মনস্তাত্ত্বিক। প্রত্যেকে এমন একটা প্রতীক চায় যেটা খুব বেশি পরিচিত, পরিশুদ্ধ, এই ধরনের একটা রূপ রয়েছে। তা তাদের মনে হয়েছে যে যে প্রতীকগুলো রয়েছে এখানে এই জায়গাটা তাদেরকে সেই ধরনের একটা অবস্থান দিবে বা তাদের রিপ্রেজেন্টেশনটা হবে। আরেকটা বিষয় হচ্ছে পরিচিতি, যে সারা বাংলায় এই জিনিসটা খুব পরিচিত, যার ফলশ্রুতিতে এটা হয়তো তাদের কিছু অ্যাডেড একটু ভ্যালু অ্যাড করবে। জি, ডাক্তার জাহিদ, অনেকেই বলছে শাপলা জাতীয় প্রতীক, সেটা কোনো দল আসলে প্রতীক হিসেবে পেতে পারে কিনা। জবাবে এনসিপি বলছে যে বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠাল প্রতীকে আছে, বাংলাদেশ জাতীয় পার্টি 2008-এর 16 নভেম্বরে নিবন্ধনও পেয়েছে। নাগরিক ঐক্য প্রতীক হিসেবে শাপলা চেয়েছিল কিন্তু। জি, আমি আসছি তার আগে খুব দ্রুত, মানে মুসলিম কান্ট্রিকে টার্গেট করা নিয়ে। আসলে ঠিক মুসলিম কান্ট্রি না, কমপ্লাই না করা হচ্ছে মূল প্রবলেম। মিডল ইস্টের প্রচুর, সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত, সবার সাথে অসাধারণ খাতির, বাহরাইন, জর্ডান, যারা কমপ্লাই করছে, নর্থ কোরিয়া কমপ্লাইন করছে না, সেই কারণে মুসলিম কান্ট্রির ওই দেশে দুর্ভিক্ষের হয়ে গেছে শুধুমাত্র ওই কারণে। সো ব্যাপারটা ওই রকম বলে মনে করি। আপনি যেটা প্রশ্ন তুললেন, নাগরিক ঐক্য দুটো প্রতীক চেয়েছিল, শাপলা এবং দোয়েল, দুটোর যে কোনো একটা, কোনোটাই দেওয়া হয়নি এই যুক্তিতে। এবার একটা বড় পরীক্ষা আছে নির্বাচন কমিশনের, সেটা হচ্ছে ওনারা প্রাথমিকভাবে এটা বলেছেন যদি মনে করেন এটা দেয়া যায় তাহলে এটা নাগরিক ঐক্যকে দিতে হবে, কারণ নাগরিক ঐক্য তার প্রতীক পাল্টানোর জন্য আবার অ্যাপ্লাই করেছে। আর যদি এটা এই পার্টিকে দেওয়া হয়, প্রমাণিত হয়ে যাবে যে এটা কিংস পার্টি, মানে সরকারকে তোয়াজ করে বা সরকারের ইনস্ট্রাকশনে তারা কাজ করছেন না। আমরা দেখি যে তারা কি করেন। এবং নাগরিক ঐক্য চাওয়ার পরও দেয়া হয়নি, এই যুক্তি জানার পর এনসিপির উচিত তাদের এই অবস্থান থেকে সরে আসা। জি, আপনার এই মন্তব্য কি আপনি মনে করেন যে কিছুটা হলেও এই প্রতীক নির্বাচন কমিশন দিবে কি দিবে না, তারা এক ধরনের দ্বিধায় পড়ে যেতে পারে? যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকবেন।